জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান। জুলাই বিপ্লবে আহত ছাত্র জনতার জন্য ডিসেম্বরের মধ্যে চিকিৎসা ও পুনর্বাসন সংক্রান্ত সব স্বল্পমেয়াদী ব্যবস্থা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, আন্দোলনে আহত এবং শহীদদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে আহতদের সাথে দীর্ঘ বৈঠক শেষে কথা জানান তিনি। আন্দোলনরত আহত শিক্ষার্থীদের নিয়ে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের 6 উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, আহতদের সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। 17 তারিখের মধ্যে একটি পাসপোর্ট সেন্টার করা হবে। তাদের জন্য জুলাই অভ্যুত্থানে আহত সবার সঙ্গে যোগাযোগ করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সাইদুর রহমান। আরও বলেন, সারা দেশের সব সরকারি হাসপাতালে নির্ধারিত শয্যা থাকবে আন্দোলনে আহতদের জন্য। আহত যারা তারা দীর্ঘদিন ধরে হাসপাতালে আছে, তাদের এক ধরনের ট্রমা আছে, এক ধরনের অনাস্থা আছে, নানা কারণেই তৈরি হয়েছে। কারণ রাষ্ট্রের অনেকগুলো সমস্যা কিন্তু আমাদের একসাথে মোকাবেলা করতে হচ্ছে। তো আমরা তাদেরকে বারবার এটি নিশ্চিত করছি যে তাদের জায়গাটা অবশ্যই আমাদের প্রায়োরিটি। এই সিদ্ধান্তগুলো কিন্তু আমাদের আগের থেকেই ছিল এবং এই কার্যকর উদ্যোগগুলো কিন্তু অলরেডি শুরু হয়েছে। শুরু হওয়ার প্রথম ধাপ হিসেবে কিন্তু এই বিশেষ সহকারী নিয়োগ প্রদান, সেটি কিন্তু এই দাবি বা আন্দোলন এগুলোর আগেই কিন্তু হয়েছে। গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছে, এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটির ভিতরে তাদের একটা ক্ষোভ তৈরি হয়েছে। আমরা রাতের বেলা কিন্তু ক্ষোভ যে নিরসন করা হয়েছে এবং ওনাদের সাথে কিন্তু আমাদের এর আগেও বসা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আহতরা চিকিৎসা পেলেও আর্থিক সহযোগিতা পাননি। বৃহস্পতিবার সকালে রাজধানীর অর্থোপেডিক হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে গিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা গুরুতর আহত তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে আসছে বিএনপি। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তি কিভাবে রাজনীতি করার অধিকার চায় তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণহত্যাকারী ফ্যাসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দোসররা, তারা এখনো, আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন, তারা এই দৃশ্য দেখার পরে এই ফ্যাসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। আমরা এই সাহায্য এবং দেখাশোনা আমরা কন্টিনিউ করব। তবে যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয়, সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের উপর এই সরকার দাঁড়িয়ে আছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া সরকারের দায়িত্ব। বৃহস্পতিবার রাজধানীর গ্যান্ডারিয়ায় সাদেক হোসেন খোকা মাঠে চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত এবং নিম্নবিত্ত মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল সেবা প্রদান করা হয়। এ সময় চিকিৎসকরা বলেন, আন্দোলনে যারা চোখের সমস্যা হয়েছে তাদের বেশিরভাগের দরকার উন্নত চিকিৎসা। আন্দোলনে আহত এবং নিহত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আবদুল্লাহর জানাজা নামাজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আবদুল্লাহর গ্রামের বাড়ি যশোরের বেনাপোলে শুক্রবার সকাল 10টায় আরও একটি জানাজা শেষে লাশ দাফন করা হবে। গত 5 আগস্ট সন্ধ্যার দিকে পুরান ঢাকার বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হন আবদুল্লাহ। পরে তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। আবদুল্লাহর পরে ছাড়পত্র দিলে বাড়িতে চলে যান তিনি। আবার অসুস্থ হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা তার মাথার ভেতরে সংক্রমণ শনাক্ত করেন। অবস্থার উন্নতি না হয় গত 22 আগস্ট তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সবাইকে নিয়ে উদার গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায় বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিএনপি আয়োজিত সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, তারা চান দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিএনপির একজন কর্মী হিসাবে আমি বিশ্বাস করি, রাজনীতির মূল উদ্দেশ্য কেবল ক্ষমতায়ন নয়, বরং রাষ্ট্রীয় উন্নয়ন এবং জনগণের অভিপ্রায় বহিঃপ্রকাশ এর একটি অবিচ্ছেদ্য অংশ। আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, দেশে বিদেশে আমরা যারা বাংলাদেশের উন্নয়ন নিয়ে সবসময় ভাবি, আমাদের গড়ে তুলতে হবে একটি ইনক্লুসিভ, লিবারেল অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ। শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। এ নিয়ে বাংলাদেশের অসন্তোষ ভারত সরকারকে জানানো হলেও ভারত থেকে এখনও কোনো উত্তর পাওয়া যায়নি, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সব কথা জানান তিনি। যখন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের কাছে বিষয়টি উত্থাপন করেছি, তিনি বলেছেন তিনি তার সরকারের কাছে এটি পেশ করবেন। আমরা আসলে সত্যিকার অর্থে অফিসিয়ালি কোনো রেসপন্স পাইনি, বা তারা বিষয়টি দেখবেন এরকম জানিয়েছেন। দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, কোনো ষড়যন্ত্র যাতে বাংলাদেশে আবার জঙ্গিবাদ কায়েম করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক স্মরণ সভায় কথা বলেন তিনি। আমরা যদি মানুষের ভালো চাই, সমাজের ভালো চাই, আমাদের বন্ধুদের ভালো চাই, আমাদের ছাত্রদের, আমাদের সন্তানদের ভালো চাই, আমাদের দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই, বাংলাদেশকে আরও কোনো ফ্যাসিবাদ বা ষড়যন্ত্রের মুখ থেকে রক্ষা করতে চাই, আমাদের অবশ্যই জঙ্গিবাদ, মৌলবাদ থেকে নিজের দেশকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। এবং খেয়াল রাখতে হবে এর সুযোগ নিয়ে আমাদের দেশের সম্ভাবনাকে, আমাদের অগ্রযাত্রাকে যেন কেউ ব্যাহত করতে না পারে। এটা আমাদের একটা লার্নিং দেয় যে আমরা কোনোভাবেই কোনো রকম উগ্রবাদ, জঙ্গিবাদকে অ্যালাউ করতে পারি না, কোনোভাবেই না, কোনো অজুহাতেই না, কোনো মোড়কেই না। COP29 সম্মেলন যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুপরিসর যাত্রী লাউঞ্জের উদ্বোধন করেন তিনি। বৃহস্পতিবার রাত ৮টার কিছু পর দেশে ফিরেই শাহজালাল বিমানবন্দরে মাল্টিলেভেল কার পার্কিংয়ের দ্বিতীয় তলায় প্রবাসীদের জন্য বহুল কাঙ্ক্ষিত এই পরিষেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। নতুন লাউঞ্জটিতে বিশাল অপেক্ষমান কক্ষ, বেবি কেয়ার কক্ষ, নারী পুরুষের ইবাদতখানা এবং স্বল্প মূল্যের ক্যাফেটেরিয়া রয়েছে। বিদেশ থেকে আসা সকল প্রবাসী নাগরিক ও তাদের পরিবারের সদস্যরা সব সুবিধা পাবেন। এর আগে সোমবার বিদেশগামী প্রবাসীদের জন্য শাহজালাল বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার বার্তা সংস্থা AFP-কে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, সংস্কারের গতির উপরেই বাংলাদেশের নির্বাচনের সময় নির্ভর করবে। That's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. জাতীয় সংসদে নিজ দলের বিরুদ্ধে ভোট দেয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়েছে জামায়াত ইসলামী। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রুলের শুনানিতে বিষয়ে আইনি যুক্তি দিয়েছেন দলটির আইনজীবী শিশির মুনির। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের শুনানিতে কথা বলেন তিনি। বাংলাদেশের যে ডেমোক্রেটিক ক্যারেক্টার আছে, রাজনৈতিক প্রতিযোগিতা আছে, কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে বাতিল করে ইলেকশন মেকানিজমটাকে ধ্বংস করা হয়েছে। এই জন্য এই পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেওয়া উচিত। দু একটি বিধান রেখে বাকি সবগুলোই কর্তৃত্বপরায়ণ সরকার ব্যবস্থাকে স্থায়ী করেছে। একজন সংসদ সদস্য উপযুক্ত মনে করলে নিজ দলের মতামতের বিরুদ্ধেও মতামত পেশ করার স্বাধীনতা রাখেন। যদি তাই হয়ে থাকে তাকে লিবার্টিটুকু দেওয়া উচিত। এই জন্য ৭০কেও আমরা বাতিল চেয়েছি।
গণ অভ্যুত্থানের পর যেসব মামলা করা হচ্ছে সেখানে অনেক নির্দোষ ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্দোষ কাউকে মামলায় আসামি করা হলে উল্টো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বরিশালের জেলা পুলিশ লাইন্সে আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর নানা সংকট আছে উল্লেখ করে তিনি বলেন, সমস্যা সমাধানের মাধ্যমে তাদেরকে জনবান্ধব করে তুলতে হবে। এছাড়া ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেক নির্দোষ লোকেরাই কিন্তু করে আসামি করে কিন্তু আপনার এই বিভিন্ন ধরনের কেস করে দিচ্ছে। এই ক্ষেত্রে আপনাকে একটু সজাগ হবে যে আমি বাহিনী প্রধানদের এদেরও আমি বলছি, যারা এরকম মানে কেস করে তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। এখন যারা এরকম করে তাদের এগেনস্টে অ্যাকশন নয়। এই জন্য আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা সার্কুলারও দিয়েছি যে তারা এরকম যারা করে এই কেসগুলি যতটা সম্ভব না নেওয়ার জন্য। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, সরকারের পক্ষ থেকে ভুল ত্রুটি হয়েছে বলেই বৈষম্য বিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীনদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। নানা আমলাতান্ত্রিক জটিলতায় আহতদের অনেকেই এখনও ক্ষতিপূরণ পাননি। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দাবিগুলোর যৌক্তিক বলেই তারা হাসপাতাল ছেড়ে সড়কে নেমেছেন। বৃহস্পতিবার সকালে সাভারে বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। নিশ্চয় কোনো ভুল ত্রুটি আমাদের দিক থেকে হয়েছে, আমি এটাতে একেবারেই বলবো না যে হয়নি, কারণ হয়তোবা বেশি চারিদিকে দেখতে গিয়ে সেটা কোনোভাবে ভুল হয়ে যেতে পারে। তাদের মধ্যে যে ক্ষোভটা সৃষ্টি হয়েছে যে কারণে তারা রাস্তায় নেমে এসছে। আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এছাড়া বাজার নিয়ন্ত্রণে অভ্যন্তরীণভাবে আমন ধান সংগ্রহের পাশাপাশি 1.5 লাখ টন চাল আমদানির জন্য এলসি খোলা হয়েছে। সকালে খাদ্য অধিদপ্তরের সমন্বয় সভা শেষে কথা বলেন তিনি। যতক্ষণ পর্যন্ত আমাদের খাদ্য অধিদপ্তরের নির্ধারিত মূল্য, খাদ্য মন্ত্রণালয়ের নির্ধারিত মূল্য তাদের জন্য প্রফিটেবল থাকবে, তারা নিশ্চয়ই দেবে, তাদের তো এটা বিক্রি করতে হবে। ঠিক তেমনভাবে আন্তর্জাতিক উৎসের ব্যাপারেও আমরা একইভাবে দেখছি যে যারা এখানে বর্তমানে বেশ উৎসাহ দেখাচ্ছে, সাপ্লায়ার যারা আছে তারা, আমরা টেন্ডার হয়েছে, অলরেডি এলসি খোলা হয়ে গেছে 1.5 লাখ টনের, আরও আমরা ক্রমান্বয়ে এটা চলতে থাকবে। আন্তর্জাতিক উৎসব থেকে বর্তমানে আমরা পজিটিভ রেসপন্স পাচ্ছি। আমার ছোটো মিলগুলি ব্যবসা গুটিয়ে ফেলতেছে, আপনার বড় মিলগুলি যারা কয়েক হাজার টন মজুত রাখতে পারে জাতীয় হচ্ছে। এই ক্ষেত্রে গিয়ে তারা বার্গেনিং ক্যাপাসিটি তাদের বাড়ছে। এটা কিন্তু প্রযুক্তি আমাদের কাছে নতুন চ্যালেঞ্জ সামনে নিয়ে আসছে আর কি। তো সেটা কীভাবে মোকাবেলা করা যায় সেটা আমরা দেখব। বাণিজ্যিক সুবিধা বাড়াতে বেনাপোল স্থল বন্দরের আধুনিক সুবিধা সম্মিলিত কার্গো ভেহিকেল টার্মিনালের উদ্বোধন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুপুর 1টার দিকে এম সাখাওয়াত হোসেন টার্মিনালটির উদ্বোধন করেন। টার্ন অ্যারাউন্ড টাইম অনেক কমে যাবে। এখন একটা গাড়ি আসবে, আনলোড করবে, করার পরে হয়তো তাকে যদি সে থাকতে চায় একদিনের পরে সেই ট্রাকটা চলে যাবে। বছরের পর এখানে দিনের পর দিন পরে থাকার কোনো কারণ নেই। গোডাউন থেকে শুরু করে, যাত্রী সামনে থেকে শুরু করে, আপনার বন্দর অফিস থেকে শুরু করে, কাস্টমস থেকে শুরু করে, এভরিথিং উইল বি নিউ, নতুনভাবে হবে। এনআরবি কমার্শিয়াল এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল ও এক্সিকিউটিভ কমিটির সাবেক চেয়ারম্যান আদনান ইমাম এবং তাদের স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। জানানো হয়, মোহাম্মদ জাফর ইকবাল হাওলাদার নামের এক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এসব ব্যক্তিবর্গ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে করা যে কোনো হিসাব স্থগিত থাকবে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় 30 দিনের জন্য এই নির্দেশনা বহাল থাকবে। সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গাজীপুরের বিদেশের মাটিতে দেশবিরোধী কর্মকাণ্ড ও সরকারের আইন উপদেষ্টার সাথে অশোভন ও আক্রমণাত্মক আচরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা
গ্রহণের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন জোর দাবি জানাচ্ছি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বিগত জুলাই আগস্ট 2024-এর আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে ও আহত হয়েছে। তাদের সুচিকিৎসার জন্য যথাযথ অর্থ বরাদ্দ দেওয়ার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সরকারের নিকট জোরালো দাবি জানাচ্ছে। গাজীপুরের টিএনজেড গ্রুপের পরিচালক আব্দুল হালিমের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লাবনী আক্তার শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা জানান, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় টিএনজেড গ্রুপের পরিচালক আব্দুল হালিমের 10 দিনের রিমান্ড চাওয়া হয়। ওই মামলায় বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে মঙ্গলবার শ্রমিকদের বেতন না দিয়ে অর্থ আত্মসাৎ এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধে শ্রমিকদের উস্কানি দিয়ে জননিরাপত্তায় হুমকি এবং দুর্ভোগ সৃষ্টির অভিযোগে আটক করা হয় টিএনজেড গ্রুপের পরিচালক আব্দুল হালিমকে। অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় ঢাকার ক্যানিরগঞ্জের একটি কারখানা সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্টিল কারখানায় অভিযান চালায় গ্যাস বিতরণ প্রতিষ্ঠান তিতাস। অভিযানের সময় কারখানার কাউকে পাওয়া যায়নি। তিতাস কর্তৃপক্ষ জানায়, এর আগেও প্রতিষ্ঠানটিকে সতর্ক করলেও ব্যবস্থা নেয়নি। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানায় কর্তৃপক্ষ। দেশের মানুষ ক্ষতি হয় এমন কোনো পণ্য উৎপাদন করা যাবে না বলে জানিয়েছেন ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক। বৃহস্পতিবার সকালে রাজধানীতে বিদেশি মানহীন পণ্য এবং স্কিন কেয়ার শীর্ষক আলোচনায় সব কথা উঠে আসে। ব্যবসায়ীরা এমন প্রসাধনী সামগ্রী দেশের বাইরে রপ্তানি করার সুযোগও আছে। এ সময় বিশেষজ্ঞরা বলেন, বিদেশি প্রসাধনী আমদানি বন্ধ করতে হবে। মানহীন পণ্যের কারণে দেশের অর্থনীতিও পিছিয়ে পড়েছে বলে দাবি করেন বক্তারা। চট্টগ্রামে একটি চালের গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের 30 টন চাল ও গম জব্দ করেছে গোয়েন্দা সংস্থা এনএসআই। বুধবার রাতে পাহাড়তলীর হাজি ক্যাম্প এলাকায় সেনাবাহিনীর সহায়তায় মেসার্স খাজা ভান্ডারের গুদামে ওই অভিযান চালানো হয়। এনএসআই জানায়, খোলা বাজারে বিক্রির কথা থাকলেও প্রতিষ্ঠানটি অন্য বস্তাজাত করে বাজারে চাল ও গম বিক্রি করছে, যা আইনগত নয়। পরে গুদামটি তালাবদ্ধ করে দেয়া হয়। তবে অভিযুক্ত প্রতিষ্ঠানটির দাবি, এসব চাল ও গম সরকারি বিভিন্ন সংস্থা থেকে কেনা হয়েছে। বিষয়টি যাচাই বাছাই করে কৃষি বিপণন অধিদপ্তর পরবর্তী ব্যবস্থা নেবে বলেও জানান অভিযান পরিচালনাকারীরা। বান্দরবানে রুমার মুনলাই পাড়ার জঙ্গলে কেএনএফের আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় একটি AK-47 রাইফেল, 2টি দেশীয় বন্দুক সহ 160 রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে সেখানে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে কেএনএফের সদস্যরা। এক পর্যায়ে গুলি বিনিময়ের সেখান থেকে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ওই আস্তানা থেকে অস্ত্র সরঞ্জাম উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর রুমা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরাফাত আমিন। জানান, এর আগে শান্তি কমিটির সাথে কেএনএফ সদস্যদের 2 দফা সমঝোতা বৈঠক হয়। এরই মধ্যে আবারও সশস্ত্র তৎপরতা শুরু করেছে তারা। দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে 1800 কেজি পলিথিন তৈরির কাঁচামাল ও পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে নিয়ম না মানায় জরিমানা করা হয়েছে 2 লাখ টাকা। বন্ধ করে দেয়া হয়েছে কারখানা। বৃহস্পতিবার দুপুরে হিলির ভাঙ্গাপাড়া বাজার নামক এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। জানান, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন বন্ধ, নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় উপজেলার ভাঙ্গাপাড়া বাজারে একটি পলিথিন কারখানার অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। ধামরাইয়ের ইটভাটায় অভিযান চালিয়ে সকল কার্যক্রম বন্ধ ও সাথে 5 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুর থেকে উপজেলা সোমবাগ ইউনিয়নের ভাউটিয়া এলাকায় 2টি ইটভাটায় অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মেসার্স আমেনা হিফ ব্রিক্সকে 2 লাখ টাকা এবং মেসার্স সান ব্রিক্সকে 3 লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ইট ভাটাগুলো স্তূপ করে রাখা ইট ও কাঁচা ইট ভেঙে দেওয়া হয়। এছাড়া ইটিপি বন্ধ রেখে পরিবেশের ক্ষতিকারক উপাদান সরাসরি অপসারণ করায় সুতিপাড়া ইউনিয়নের জিয়াংশু স্টোরেজ ব্যাটারিং কো লিমিটেড নামে একটি ব্যাটারি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালে সুমি এই অভিযান পরিচালনা করেন। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগ। বৃহস্পতিবার সকালে সেমিনারে জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিপোর্টের জরিপ প্রকাশ করা হয়। তাতে উঠে আসে বাংলাদেশের ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা 1,30,00,000। 2045 সালের মধ্যে 1.5 কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ বিশ্বের শীর্ষ 10 ডায়াবেটিস সংখ্যাধিক দেশের মধ্যেও অন্যতম। এ সময় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু সঠিকভাবে নিয়ন্ত্রণ না হলে এক পর্যায়ে ডায়াবেটিস সংক্রান্ত জটিলতাগুলো দেখা যায়। দিবসটি উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগ বিনামূল্যে ডায়াবেটিসের স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছে। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বয়স্ক সব বয়স্কের মানুষ। কুমিল্লা হাসপাতালও ক্রমেই বাড়ছে রোগীর সংখ্যা। এদিকে সরঞ্জাম সংকটে ব্যাহত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। কুমিল্লা জেনারেল হাসপাতালের বহির্বিভাগে বাড়ছে রোগী, ভিড় বাড়ছে শিশু ওয়ার্ডগুলোতে। মৌসুমি আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে শীতজনিত নানা রোগ বাড়ছে বলে জানান চিকিৎসকরা। হাসপাতালে জ্বর, সর্দি ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। এদিকে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় ব্যাহত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম। এক্সরে ফিল্ম না থাকায় বন্ধ রয়েছে হাসপাতালটির এক্সরে বিভাগ। এছাড়া কেমিক্যাল রিএজেন্ট সংকটে রোগীরা বেশ কিছু সেবা নিতে পারছেন না। পাশাপাশি রয়েছে ওষুধের সংকট। এই অবস্থায় বেসরকারি হাসপাতাল থেকে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা। রাজশাহীতে মেডিকেল ডিপ্লোমাধারীদের 10 গ্রেড পদমর্যাদা প্রদানের দাবিতে রাজশাহীতে মেডিকেল ডিপ্লোমাধারীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের স্বতন্ত্র অধিদপ্তর গঠনের দাবি করেন মানববন্ধনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে নগরীর সাহেব বাজারে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা তাদের গ্রেড উন্নতিকরণ ও 6 দফা দাবির কথা তুলে ধরেন। শিক্ষার্থীরা দাবি করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নীতিমালা অনুযায়ী দ্রুত টেকনোলজিস্টদের জন্য নতুন পদ তৈরি করে তাদের নিয়োগ দিতে হবে। দীর্ঘদিন এ পদে নিয়োগ না থাকায় শিক্ষার্থী চাকুরির বয়স হারাচ্ছে বলে অভিযোগ করেন তারা। পাবলিক প্লেসে ধূমপান নির্ধারিত স্থান নিষিদ্ধ করে আইন করার ব্যাপারে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। সাথে খুচরা শলাকাতেও নিষেধাজ্ঞা চান বিশেষজ্ঞগণ। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি তারকা হোটেলে জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও তামাক কর বৃদ্ধি গণমাধ্যমের শীর্ষক সেমিনারে এসব কথা উঠে আসে। এছাড়া বক্তারা তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা নিষিদ্ধের ব্যাপারেও মত দিয়েছেন। এছাড়া ই সিগারেট, ইমার্জেন্সি টোবাকো পণ্য পুরোপুরি নিষিদ্ধেরও সুপারিশ করা হয়। পরিবেশের জন্য ক্ষতিকর সব ধরনের পলিথিন ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছে নাটোর শহরের নিচা বাজারের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে এ লক্ষ্যে র্যালি ও প্রচার অভিযান চালান বাজারে প্রায় 500 ব্যবসায়ী। এ সময় বাজার কমিটির পক্ষ থেকে দ্রুত পচনশীল প্রায় 5000 প্লাস্টিকের ব্যাগ বিতরণ করেন তারা। এছাড়া পলিথিনের ব্যবহার বন্ধে বাজারের 3টি স্থানে বসানো হয়েছে মনিটরিং সেল। ভোক্তাদের ব্যাগ সরবরাহের পাশাপাশি পণ্য কেনার সময় পলিথিনের ব্যাগ না নেওয়ার ব্যাপারে আহ্বান জানান তারা।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত কমিটি এবং জেলা ও দায়রা জজ আদালতের পিপি, অতিরিক্ত পিপি, সহকারী পিপির নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটক বন্ধ করে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা পরিষদের মূল ফটক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় পিপি পদ থেকে ফ্যাসিবাদের দোসরদের নিয়োগ বাতিলের দাবি জানান নেতাকর্মীরা। আগামী রোববারের মধ্যে নিয়োগ বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সাংবাদিকদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি ও প্রবীণ সাংবাদিকদের জন্য সরকার পেনশন ব্যবস্থা চালু করছে বলে জানিয়েছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। রংপুরের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বিগত সরকারের আমলে সাংবাদিকদের দলীয় বিবেচনায় সহায়তা দেওয়ার কঠোর সমালোচনা করে তিনি বলেন, ভিন্ন মতের সাংবাদিকরা মৃত্যুর পরও বিগত সরকারের রোষানলে ছিলেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন বলেও মন্তব্য করেন তিনি। এ সময় রংপুর বিভাগের 24 সাংবাদিক ও পরিবারের কাছে চেক তুলে দেন তিনি। রংপুর সাংবাদিক ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের 8 জেলার কর্মী ও সাংবাদিক সংগঠনের নেতারা। রুয়েট প্রশাসনের সাথে ছাত্রদল নেতৃবৃন্দের সাক্ষাতের প্রতিবাদ ও ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি প্রবেশ করতে না দেওয়ার হুঁশিয়ারি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে এই কর্মসূচি পালন করেন তারা। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে ছাত্রদল নেতাদের সৌজন্য সাক্ষাতের খবর পেয়ে ক্যাম্পাসে শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থীরা। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থানের সময় রুয়েট ক্যাম্পাসে যে কোনো রাজনৈতিক দলের সাথে ছাত্র শিক্ষকদের সম্পৃক্ততা নিষিদ্ধ এই ঘটনায় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিতের দাবিও জানানো হয়। শিক্ষার্থীরা জানান, গত 10 আগস্টে রুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরপরও ক্যাম্পাসে ছাত্রদলের সমর্থকরা রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের তৎপরতা দুঃখজনক। পূর্ণিমা তিথিতে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলার চরে শুরু হয়েছে প্রায় রাজ পূর্ণিমা পূজা ও পুণ্য স্নান। 150 বছরের ঐতিহ্যবাহী এই রাজ উৎসবকে ঘিরে সুন্দরবনের উপকূল জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উৎসব চলাকালীন বন্যপ্রাণী শিকার বন্ধে বন বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। রাজ পূর্ণিমা পূজা পুণ্য স্নান উপলক্ষে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছে কোস্টগার্ড। পশ্চিম জোনের জাহাজ বিজিএস তৌফিক ও বিজিজি স্টেশন দুবলা। উৎসবকে ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রস্তুত হয়েছে ডুবুরি দল। এছাড়াও দুবলার চর সংলগ্ন সুন্দরবন এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তায় দায়িত্বে নিয়োজিত রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় বন্য প্রাণীর শিকার বন্ধে বন বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। চট্টগ্রামে শুরু হয়েছে 3 দিন ব্যাপী অ্যাস্ট্রো বিজ্ঞান মেলা। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা নিজেদের তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক ডিভাইস প্রদর্শন করেন। নব থিয়েটার ঢাকার আয়োজনে এই মেলা শেষ হবে আগামী শনিবার। সকালে মেলায় অংশ নিতে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সমবেত হয়ে নগরীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। মার্স রোভার, রোবট, রকেট, মডেল ড্রোন সহ নানান ডিভাইস প্রদর্শন করেন শিক্ষার্থীরা, যা দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করে সাধারণ মানুষরা। একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানের সাথে সম্পর্ক তুলে ধরতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। এই মেলায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, গণিত অলিম্পিয়াড, টেলিস্কোপের মাধ্যমে আকাশ ও সূর্য দেখার সুযোগ পাবে অংশগ্রহণকারী দর্শনার্থীরা। এবার আন্তর্জাতিক খবর। প্রেসিডেন্ট নির্বাচনের 2 মাস না পেরোতেই সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে শ্রীলঙ্কায়। 1,71,00,000 মানুষের ভোট দেওয়ার কথা থাকলেও তাৎক্ষণিকভাবে জানা যায়নি ভোটার উপস্থিতির হার।
225 জনপ্রতিনিধি বাছাইয়ের 13,000-এর বেশি পোলিং স্টেশন বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। একজন ভোটার একটি আসনে পছন্দের ক্রম অনুসারে 3 প্রার্থীকে ভোট দিয়েছেন। 10 লাখ মানুষ প্রথমবার ভোটার হয়েছেন এই নির্বাচনে। ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হবে শুক্রবার। গেল সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হবার অরুণা কুমার দিশানায়েককে ভেঙে দেন পার্লামেন্ট। কারণ আইনসভায় তার জোট এনপিপির সদস্য ছিলেন মাত্র 3 জন। নতুন সব নীতি বাস্তবায়নে জনগণের সমর্থন নিশ্চিতে ক্ষমতা আরও মজবুত করতে হবে তাকে। ধারণা করা হচ্ছে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের ক্ষেত্রে এনপিপির সবচেয়ে বড় বাধা হতে পারে বিরোধী দল এসজিবি ও এনএডিএফ। অভিজ্ঞতা ছাড়াই সরকারের শীর্ষ পদে আস্থাভাজন ব্যক্তিদের নিয়োগ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড অ্যাটর্নি জেনারেল হিসাবে মনোনীত করেছেন ম্যাট গেডসকে। ট্রাম্পপন্থী হিসাবে পরিচিত 42 বছর বয়সী এই কংগ্রেসম্যান কখনো প্রসিকিউটর হিসাবে কাজ করেনি, এমনকি বিচার বিভাগ সামলানোর অভিজ্ঞতাও নেই তার। জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব পেলেন সাবেক ডেমোক্র্যাট নেতা তুলসি গ্যাবার্ড। গোয়েন্দা কার্যক্রম বিষয়ে তেমন অভিজ্ঞতা না থাকলেও তুলসিকে সামলাতে হবে 18টি গোয়েন্দা সংস্থা। এদিকে পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে সিনেটর মার্কো রুবিওকে। চীন, কিউবা ও ইরান বিদ্বেষী হিসেবে পরিচিত ফ্লোরিডার এই আইন প্রণেতা। ব্রাজিলের সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকতে ব্যর্থ হওয়ার পর আত্মঘাতী বোমা হামলায় এক দুর্বৃত্ত নিহত হয়েছে। পুলিশ জানায় বুধবার রাজধানী ব্রাসিলিয়ায় স্থানীয় সময় সন্ধ্যা আদালতের অধিবেশন শেষে চত্বরের বাইরে পরপর 2টি বিস্ফোরণ ঘটায় ওই ব্যক্তি। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যদিও হামলাকারীর পরিচয় সম্পর্কে কোনো বিবৃতি দেয়নি তদন্তকারী কর্মকর্তারা। পাশাপাশি হামলার কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। দমকল বিভাগ জানায় বিস্ফোরণের পরপরই বিচারক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ব্রাসিলিয়া ফেডারেল ডিস্ট্রিক্টের গভর্নর নিশ্চিত করেছেন এর আগেও ওই দুর্বৃত্ত কংগ্রেসের পার্কিং জোনে রাখা একটি গাড়িতে বোমা হামলার চেষ্টা করেছিল, যদিও এতে জানমালের কোনো ক্ষতি হয়নি। এদিকে বোমা হামলার আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা ব্রাসিলিয়ায়। সুপ্রিম কোর্টের আশপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জনসাধারণকে আপাতত কোর্ট চত্বর এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে প্রশাসন। দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব এবং পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা। পূর্বাঞ্চলে নিউ ইয়র্ক নিউ জার্সি সীমান্তে পুরো ছাই প্রায় 6,000 একর বনভূমি। আর্দ্র আবহাওয়া এবং বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়। এখন পর্যন্ত মাত্র 50% এলাকায় দাবানল নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকল বাহিনী। 120 বছরের পর শুল্ক হওয়ায় নিউ জার্সিতে জারি করা হয়েছে কড়া সতর্কতা। ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগের দায়ে আটক করা হয়েছে 2 ব্যক্তিকে। এদিকে পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার দাবানল পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। ইতিমধ্যেই নিয়ন্ত্রণে এসেছে 7% এলাকার দাবানল, যদিও পুড়ে গেছে 83 বর্গ কিলোমিটার এলাকা। এবার খেলার খবর। দেশের 2 স্টেডিয়াম ও একটি খেলার মাঠের নাম পরিবর্তন করা হয়েছে। বিগত সরকারের সময় হওয়া শহীদদের নামে এসব স্টেডিয়াম ও খেলার মাঠের নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে জানানো হয় কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ মারুফ স্টেডিয়াম এবং ঢাকার জাতীয় সংসদ ভবন সংলগ্ন খেলার মাঠের নাম পরিবর্তন করে শহীদ ফারহান ফায়াজ খেলার মাঠের নাম রাখা হয়েছে। শরীয়তপুরের শেখ রাসেল ক্যান্টনমেন্টে আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সেনানিবাসের বাস্কেটবল মাঠের খেলায় অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড়রা। খেলায় বাংলাদেশ নৌবাহিনী 60 পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং 46 পয়েন্ট পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর দল রানার্স আপ হয়। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সেনাবাহিনীর সোলাইমান তনু। বাংলাদেশ সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মিজানুর রহমান। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
কুচকির চোটে আগামী 2025 সালের জানুয়ারি পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডিকে। আসন্ন শ্রীলঙ্কা এবং পাকিস্তান সিরিজে খেলা হচ্ছে না প্রোটিয়া এই পেসারের। অক্টোবরে আবুধাবিতে সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন লুঙ্গি এনগিডি। এরপর তার শারীরিক অবস্থা যাচাই করা হয়েছে। স্ক্যান রিপোর্টে চোট সম্পর্কে ধারণা পাওয়ায় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন লুঙ্গি। জানুয়ারিতে খেলায় ফিরতে পারবেন বলে ধারণা করা যাচ্ছে। এদিকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে না পারার শঙ্কা থাকলেও সুস্থ হয়ে উঠেছেন অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি খেলতে না পারলে দলের নেতৃত্ব দিবেন এইডেন মার্কাম। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।